বাংলাদেশের সবচেয়ে বেশি বয়সে প্রথম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান। এদিকে নবনির্বাচিত এমপিদের শপথ পড়াতে ইসিকে চিঠি। অন্যদিকে নির্বাচন হয়েছে কড়া প্রোটেক্ট পদ্ধতিতে, বললেন ইসিকে ক্ষমা চাইতে হবে, বলেন নাসিরুদ্দিন পাটোয়ারি। এবার সংসদ সদস্যদের ঋণ সর্বোচ্চ 11,356 কোটি টাকা, বললেন টিআইবি। জাতীয় সংসদ নির্বাচন ও তার ফলাফলের ভিত্তিতে 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ব্যাপক জয়লাভের পর তারেক রহমান বাংলাদেশ নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পথে রয়েছেন এবং এই অবস্থান তাকে দেশের ইতিহাসে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে জায়গা নিয়ে দিচ্ছেন। এদিকে এবারের নির্বাচনে বাংলাদেশের ঐতিহাসিক দল বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, যার ফলে তার নেতৃত্ব সরকার গঠনের প্রক্রিয়া এতে গুরুত্ব করেছে। নির্বাচন ফলাফল ও নিয়মানুযায়ী তারেক রহমান আগামী দিনে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন বলে আশাবাদ প্রকাশ করা হচ্ছে। তিনি দীর্ঘ 17 বছর নির্বাসিত থাকার পর দেশে ফিরে এই রাজনৈতিক পরিবর্তনের অংশ হতে যাচ্ছেন। এদিকে 60 বছর বয়সে ক্ষমতা শীর্ষ পদে আসার কারণে তিনি বাংলাদেশ রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে রেকর্ড করবেন। বাংলাদেশের বয়সে 45 থেকে 55 এই রেঞ্জের মধ্যে সরকার প্রধান হওয়া ছিল স্বাভাবিক প্রবণতা, কিন্তু এবার 60 বছর বয়সে প্রধানমন্ত্রী হওয়ার প্রেক্ষাপটে এটি একটি অনন্য ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। বাংলাদেশ সংসদের ইতিহাসের দিকে তাকালে দেখা যায় স্বাধীন তার প্রথম প্রধানমন্ত্রী তাজুল আহমেদ যখন দায়িত্ব গ্রহণ করেছেন তখন তার বয়স ছিল মাত্র 46 বছর। শেখ মুজিবুর রহমান 1972 সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর তখন তার বয়স ছিল 52 বছর। পরবর্তী নবান্নে দেশকে সংসদে গণতন্ত্র ফেরার পর বেগম খালেদা 1971 সালে প্রথমবার প্রধানমন্ত্রী হন, তখন তার বয়স ছিল 46 বছর। অন্যদিকে শেখ হাসিনা 1996 সালে প্রথমবারের মতো ক্ষমতায় আসেন, তখন তার বয়স ছিল 49 বছর। এর তুলনায় তারেক রহমানের 60 বছর বয়সে প্রথমবার সরকার প্রধান হওয়াকে বিশেষজ্ঞরা দেখাচ্ছেন এই পরিণতি রাজনৈতিক প্রজ্ঞাপন অভিষেক হিসাবে। তারা বলেন, যেখানে তার অন্য সুপরিশের তুলনামূলক কম বয়সে ক্ষমতায় কেন্দ্রে আসীন হয়েছিল, সেখানে তারেক রহমান দীর্ঘ সংগ্রাম এবং কেন্দ্রীয় আসনে সংগ্রাম করাকার এবং নির্বাসিত জীবনের এক বিশাল অভিজ্ঞতার ঝুঁকি নিয়ে ক্ষমতায় আসেন। এই দীর্ঘ সময় তাকে কেবল ধৈর্যশীল করেনি এবং তাকে দিয়েছে গভীর রাজনৈতিক আত্মদৃষ্টি, যা তাকে দেশের বয়োজ্যেষ্ঠ প্রধানমন্ত্রী আসনে বসিয়ে তরুণ প্রজন্মের কাছে প্রসঙ্গিত রেখেছেন। এদিকে নির্বাচন পর পুঁজিবাদ এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণদের দৃষ্টি এবং নতুন সরকারের কাছে কেন্দ্রভূত, বিশেষ করে অন্তর্ভুক্ত প্রশাসন ও আন্তর্জাতিক সম্পর্কে পূর্ণ প্রতিষ্ঠায় তার নেতৃত্ব ভূমিকা নিয়ে বিশেষভাবে উল্লেখযোগ্য। নানান আন্তর্জাতিক গণমাধ্যম তার নির্বাচিত দায়িত্ব গ্রহণের সম্ভাব্যতাকে ইতিমধ্যে ভ্রান্ত বানার হিসেবে তুলে ধরেন, বিশ্লেষণ করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের মঙ্গলবার সংসদ সদস্য হিসেবে শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এম নাসিরুদ্দিন। সোমবার সন্ধ্যায় নির্বাচিত কমিশন ইসি সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সংসদ সচিবালয়ের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে। একটু আগেই আমরা চিঠিতে পেরেছি। গত 12ই ফেব্রুয়ারি নির্বাচনে 297 জন সংসদ সদস্য হিসাবে নির্বাচিত প্রার্থীর গেজেট শুক্রবার প্রকাশ করেছেন ইসি। সংবিধান অনুযায়ী স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে ইসিকে নতুন সংসদ সদস্যদের শপথ পড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে সংসদ সচিবালয়ে সচিব কানিজ মোল্লা নিশ্চিত করেছেন যে আগামীকাল সকাল 10টা থেকে শপথ কক্ষে পাঠ ও শপথ পাঠ অনুষ্ঠিত হবে। এটি কয়েক দফায় হতে পারে, গ্রুপ ধরে, আসলে গ্রুপ ভিত্তিক হতে পারে। দেশের ইতিহাসে এই প্রথম কোনো ইসিকে নির্বাচিত সংসদের শপথ পড়াবেন। সকাল থেকে কয়েক দফায় শপথ গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কড়া প্রোটেক্ট পদ্ধতিতে হয়েছে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সম্পাদক নাসিরুদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, জনগণ 11 দলীয় জোটের উপর ঠিকই আস্থা রেখেছে, কিন্তু নির্বাচন হয়েছে কড়া প্রোটেক্ট পদ্ধতিতে। অধিকাংশ কেন্দ্রে ভোট চুরি হয়েছে। এ কত আসন পাবে তা আগেই সেট আপ করা হয়েছিল, তাই ইসিকে ক্ষমা চাইতে হবে। সোমবার বিকেলে রাজধানীর বাংলা মেট্রোরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আবার আমিরাতে এবং থেকে কারামুক্ত 24 জন প্রবাস ফেরত বাংলাদেশি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এদিকে নাসিরুদ্দিন বলেন, দুর্নীতিবাজের বিরুদ্ধে আরেকটি অভ্যন্তরীণ করা হবে। দুর্নীতি রুখতে একটি শক্তিশালী ছায়া মন্ত্রিসভা গঠন করা হবে। পুরো রমজানে নিত্য পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য সিন্ডিকেটের বিরুদ্ধে কাজ করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচিত সদস্যদের ঘোষিত মোট ঋণের পরিমাণ 11,356 কোটি টাকা, যা আগের 4টি সংসদের তুলনায় সর্বোচ্চ, এমনটাই জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি।
এদিকে সোমবার রাজধানী ধানমন্ডি মাইডার্স সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ও হলফনামা ভিত্তিক পর্যবেক্ষণ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করেছেন এই তথ্য জানানো হয়। এদিকে বলা হয়েছে, টিআইবির প্রতিবেদন অনুযায়ী নবম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্যদের মোট ঋণ ছিল ১,১০৭ কোটি টাকা। দশম সংসদে তা বেড়েছে দাঁড়ায় ৩,৬২৪ কোটি টাকা। একাদশ সংসদে ৬,৪২৩ কোটি টাকা এবং দ্বাদশ সংসদে ১০,৩৯২ কোটি টাকা। সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদে এই অঙ্ক আরও বেড়ে ১১,৩৫৬ কোটি টাকা পৌঁছেছে। সংস্থাটি জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদে প্রায় অর্ধেক সংসদ সদস্যই ঋণগ্রস্ত। দলভিত্তিক হিসাবে বিএনপি সংসদ সদস্যদের মধ্য এবং ৬২.২% এবং জামায়াতে ইসলামের ক্ষেত্রে এই হার ১৫.৯৪%। সংসদ ভিত্তিক তুলনায় ঋণগ্রস্ত সদস্যদের হার নবম দশমে ছিল ৫৩.৬৮%, দশমে ৫৬.১%, একাদশে ৫১.৩০%, দ্বাদশে ৫২.৫২% এবং ত্রয়োদশ সংসদে তা কিছুটা কমে ৪৯.৮৩% নেমে এসেছে।